হ্যালো স্টুডেন্ট, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অনলাইন স্টাডিজে তোমাদের সবাইকে স্বাগত। মূলত বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যে ক্লাস আমি দুটো নিয়েছিলাম, লেকচার ক্লাস। সেখানে আমি একটা বেসিক ইলেকট্রিক্যালের যে সমস্ত বেসিক থিওরিগুলি নিয়ে আলোচনা করেছিলাম। মূলত তার উপরে আমি যে এমসিকিউ ডিসকাশনের জন্য আমি বলেছিলাম, তো আমি মূলত এই পর্বে আমি এমসিকিউ ডিসকাশন নিয়ে আলোচনা করব। আমরা জানি যে আমরা যখনই কোনো একটা কম্পিটিটিভ প্রিপারেশন নর্মালি নিয়ে থাকি, শুধুমাত্র যে আমরা থিওরিগুলি ভালো করে পড়লাম, প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে জানলাম, সেটা করলেই শুধু হবে না। এর সাথে সাথে ওই সমস্ত টপিক থেকে সম্ভাব্য সমস্ত যে এমসিকিউ নর্মালি হতে পারে, মাল্টিপল চয়েস কোশ্চেন, মেনলি যেগুলি আমাদের কম্পিটিটিভ এক্সামের মেন কোশ্চেন, সেগুলি নিয়ে কিন্তু বৃহৎ একটা আলোচনাও থাকতে হবে, এবং সম্ভবত তোমার একটা নির্দিষ্ট রিসার্চ বা তোমার একটা অ্যানালিসিস থাকবে যে সেখান থেকে কি কি সম্ভাব্য কোশ্চেন আসতে পারে এবং তার জন্য তুমি কতটা প্রিপেয়ার আছো। তো আমি এই লেকচারে যে দুটো ক্লাস আমি বেসিক ইলেকট্রিক্যালের উপরে নিয়েছিলাম, আমি তার উপরেই সমস্ত সম্ভাব্য এমসিকিউ কোশ্চেন, তার বেশ কিছুটা নিয়ে এখানে আলোচনা করব। প্রত্যেকটা কোশ্চেন আমি এর বৃহৎ আলোচনাই করব যে কেন কী জন্যে হয়েছে, এবং আশা করি তোমরা প্রত্যেকটা কোশ্চেন ভালো করে অ্যানালিসিস করবে এবং বুঝতে চেষ্টা করবে। তো অবশ্যই ভালো করে দেখতে থাকো। তো এখানে আমি মূলত আম, অনেকগুলি কোশ্চেন এক একটা পেজে একসাথেই রেখেছি। হয়তো বুঝতে বা দেখতে একটু অসুবিধা হতে পারে, তবে আমার মনে হয় খুব একটা অসুবিধা হবে না। তো আমি প্রথমেই তাহলে কোশ্চেন নাম্বার ওয়ানে যাই। কোশ্চেন নাম্বার ওয়ান: দ্য ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট ইন এ কন্ডাক্টর ইজ ডিউ টু দ্য ফ্লো অফ, কোনো একটা কন্ডাক্টরের মধ্যে কারেন্ট কন্ডাকশনের জন্য দায়ী মূলত কে? ইলেকট্রনস, প্রোটনস, ইলেকট্রনস অ্যান্ড আয়নস অ্যান্ড চার্জড পার্টিকেলস। তো এখানে আনসার হবে মূলত ইলেকট্রনস, কারণ কোনো একটা কন্ডাক্টর বেসিক্যালি দ্য মেটালিক কন্ডাক্টর যদি হয়, মেনলি মেটালিক কন্ডাক্টর যদি হয়, বেসিক্যালি কন্ডাক্টর ইজ এ মেটালিক। তো মেনলি দ্য কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রনই মেন দায়ী হচ্ছে কারেন্ট কন্ডাকশনের জন্য, তো এর আনসারটা হবে ইলেকট্রনস। এরপরে 2 নম্বর কোশ্চেনে যেটা বলা হয়েছে, অ্যান ইলেকট্রিক কারেন্ট কি? র্যান্ডম মুভমেন্ট অফ দ্য ইলেকট্রনস ইন এ কন্ডাক্টর, movement of free electrons predominantly in one direction, pressure difference between two poles, and the power that cause the drift electrons. তো দেখো এখানে চারটে অপশনের মধ্যে আমরা সাধারণত অপশন বি যেটা আছে, দ্য মুভমেন্ট অফ ফ্রি ইলেকট্রনস প্রিডমিনেন্টলি ইন ওয়ান ডিরেকশন, কারণ আমরা যখন ইলেকট্রিক কারেন্ট নিয়ে ব্যাখ্যা করেছিলাম, যেখানে আমি ড্রিফট ভেলোসিটির ব্যাখ্যা দিয়েছিলাম, সেখানে কিন্তু আমি বলেইছিলাম যে ইলেকট্রনগুলি একটা নির্দিষ্ট ডিরেকশনে যখন মুভ করে তখনই কিন্তু তার মধ্যে কারেন্ট কিন্তু পাস করে। কিন্তু সেটা সেটা যদি আরবিটারি বিভিন্ন দিকে যদি মুভ করে, মানে আমি দেখিয়েছিলাম যে এইভাবে ধাক্কাধাক্কি করে যদি এইভাবে মুভ করে, সেটা কিন্তু কোনোভাবেই কারেন্ট কন্ডাকশন করবে না। ইলেকট্রনের র্যান্ডম মুভমেন্টের সঙ্গে কিন্তু কারেন্ট কন্ডাকশন রিলেটেড নয়। ইলেকট্রন যখন একটা ডিরেক্টেড ওয়েতে মুভ করবে ইন ওয়ান ডিরেকশন পার্টিকুলারলি, তখনই কিন্তু কারেন্ট পাস করে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3: ইন গ্যাসেস দ্য ফ্লো অফ কারেন্ট ইজ ডিউ টু, কোনো একটা গ্যাস, মানে আইটেম বা কোনো একটা গ্যাস পার্টিকেলস যদি আমি নেই, গ্যাসিয়াস পার্টিকেলস যদি নেই, তার মধ্যে কারেন্ট মূলত কি কি কারণে পাস করতে পারে? তো অনলি ইলেকট্রনস, পজিটিভ অ্যান্ড নেগেটিভ আয়ন্স, ইলেকট্রনস অ্যান্ড পজিটিভ আয়ন্স, অপশন ডি ইলেকট্রন, পজিটিভ আয়ন্স অ্যান্ড নেগেটিভ আয়ন্স। তো এক্ষেত্রে আমি অপশন ডিকেই দেবো, কারণ গ্যাসিয়াস যে চার্জগুলি হয় সেখানে নেগেটিভ আয়ন্সও থাকতে পারে, মানে নেগেটিভ চার্জ গ্যাস অ্যাটমস থাকতে পারে, বা গ্যাস অ্যাটমস অ্যাকচুয়ালি, সরি আয়ন্স অ্যাকচুয়ালি। পজিটিভ চার্জ
আয়নসও থাকতে পারে, সাইমালটেনিয়াসলি ইলেকট্রনসও ওর মধ্যে ফ্রিলি মুভ করতে পারে। তো এক্ষেত্রে কোশ্চেন নাম্বার 3 এর জন্য অপশন ডিটাই সুইটেবল বা অ্যাপ্লিকেবল। অপশন 4, কোশ্চেন নাম্বার 4, দ্য মিনিমাম রিকোয়ারমেন্ট ফর কজিং ফ্লো অফ কারেন্ট আর, একটা কারেন্ট ফ্লো হওয়ার জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট কি? তো অপশানগুলি দিয়েছে কি, এ ভোল্টেজ সোর্স, এ রেজিস্টার অ্যান্ড এ সুইচ। ডেফিনেটলি সুইচের দরকার পড়ে না। এ ভোল্টেজ সোর্স অ্যান্ড এ কন্ডাক্টর, ডেফিনেটলি এইটাই দরকার পড়ে যে একটা কারেন্ট নর্মালি ফ্লো হওয়ার জন্য শুধুমাত্র একটা ভোল্টেজ সোর্স আর একটা কন্ডাক্টর হলেই সাফিসিয়েন্ট। তো এখানে অপশান বি ইজ দ্য আনসার। কোশ্চেন নাম্বার 5 বলছে যে কারেন্ট ভেলোসিটি থ্রু এ কপার কন্ডাক্টর ইজ, কপার কন্ডাক্টরের মধ্যে কারেন্ট ভেলোসিটির ম্যাগনিটিউড কত হবে? তো অপশান এ বলেছে কি নিয়ারলি 3 × 10⁹ মিটার পার সেকেন্ড। তো আমরা জানি যে এটা একটা লাইট ভেলোসিটি। তো কোনো একটা কন্ডাক্টরের মধ্যে কারেন্ট নর্মালি লাইট ভেলোসিটিতে নর্মালি কখনোই মুভ করতে পারে না, এক্সেপ্ট অপটিক্যাল ফাইবারের মধ্যে ছাড়া। সেহেতু এটা কোনোভাবেই হবে না। অফ দ্য অর্ডার অফ ফিউ মাইক্রোমিটার সেকেন্ড, মাইক্রোমিটার পার সেকেন্ড। তো মেনলি এখানে আনসার হবে অপশান বি, কারণ কপার কন্ডাক্টরের মধ্যে নর্মালি আমি যদি ড্রিফট ভেলোসিটি কন্ডাক্টর ইলেকট্রনের যদি আমি বের করি তাহলে মূলত এই ভ্যালুটাই পাওয়া যায় মাইক্রোমিটার পার সেকেন্ডে। তো এক্ষেত্রে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 6, দ্য ড্রিফট ভেলোসিটি অফ ইলেকট্রন ইজ, ড্রিফট ভেলোসিটি কি, ইলেকট্রনের ড্রিফট ভেলোসিটি কি? আমি আমার থিওরি ক্লাসে আমি বহুবার এই জায়গাটা বলেছি যে এখান থেকে নর্মালি কোশ্চেন থাকে, তো সেই জন্যই আমি ওইটা বহুবার আলোচনা করেছি। তো এখানে কি বলছে অপশানগুলো, ড্রিফট ভেলোসিটি অ্যাকচুয়ালি কি, ড্রিফট ভেলোসিটি অফ ইলেকট্রন ইজ কি, লার্জার দ্যান দ্য স্পিড অফ লাইট, ডেফিনেটলি নয়। অলমোস্ট ইকুয়াল টু দ্য স্পিড অফ লাইট, একদম নয়। ইকুয়াল টু দ্য স্পিড অফ লাইট, না একদমই নয়। ভেরি স্মল ইন কম্পারিজন টু দ্য স্পিড অফ লাইট। তো নর্মালি ড্রিফট ভেলোসিটি কোনোভাবেই লাইটের ইকুইভ্যালেন্ট স্পিড নয়, এটা হলো অপশান ডি, দ্যাট ইজ দ্য ভেরি স্মল ইন কম্পারিজন টু স্পিড অফ লাইট। এরপরে কোশ্চেন নাম্বার 7, কারেক্ট ফর্ম অফ ওহমস ল। তো এখানে আমরা ওহমস ল নর্মালি আমরা পড়ে এসেছি। তো ওহমস লতে নর্মালি যেটা বলা হয়েছিল যে ভি ইকুয়াল টু আই আর। তো এখানে আমরা যদি দেখি তাহলে অপশন বি, দ্যাট ইজ ইকুয়াল টু ভি প্রপোর্শনাল টু আই, ইট ইজ অলসো অ্যাপ্লিকেবল। অপশন সি, ভি ইকুয়াল টু আই আর, ইট ইজ অলসো অ্যাপ্লিকেবল। কিন্তু এখানে অপশন ডিতে আরও একটা দেওয়া আছে যে অ্যাবাভ বি অ্যান্ড সি। তো তাহলে এখানে আমি কোশ্চেন নাম্বার 7-এর জন্য কারেক্ট আনসার হবে অপশন ডি, অপশন ডি। কারণ কারণ এখানে বি এবং সি দুটোই সাইমালটেনিয়াসলি অ্যাপ্লিকেবল। কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8-এ আমরা যেটা পাচ্ছি যে দ্য কন্ডাকশন অফ ভ্যালিডিটি অফ ওহমস ল ইজ দ্য, তো ওহমস লতে নর্মালি যে কারেন্ট কন্ডাকশন হয় সেটা যে ব্যাখ্যা করেছে সেটা কি বলেছে, যে এখানে অপশান যেগুলো দিয়েছে যে টেম্পারেচার শুড রিমেইন কনস্ট্যান্ট, ডেফিনেটলি তাই। ওহমস লতে এই কথাটি বহুবার বলা হয়েছে যে এক্ষেত্রে কিন্তু টেম্পারেচার সবসময় একটা কনস্ট্যান্ট থাকতে হবে। অপশন বি বলেছে কারেন্ট শুড বি প্রপোর্শনাল টু দ্য ভোল্টেজ, কারেন্ট শুড বি প্রপোর্শনাল টু দ্য ভোল্টেজ, যদিও অপশন বিটাও অ্যাপ্লিকেবল। সি, রেজিস্ট্যান্স মাস্ট বি দ্য ওয়্যার উন টাইপ, এটা কোনোভাবেই নয়, অল অফ দ্য অ্যাবাভ তো হবেই না, কারণ যেহেতু বি নয়। তো এখানে কন্ডিশন যেহেতু বলেছে, দ্য কন্ডিশনটা কী ছিল, দ্য কন্ডিশন অফ ভ্যালিডিটি অফ ওহমস ল, তাহলে এখানে কিন্তু অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। 9 নম্বরে যেটা কোশ্চেনটা বলেছে, ওহমস ল ইজ অ্যাপ্লিকেবল টু, ওহমস ল অ্যাপ্লিকেবল কোন ধরনের ম্যাটেরিয়ালসের জন্য? সেমিকন্ডাক্টরস, ডেফিনেটলি নয়, কারণ সেমিকন্ডাক্টর ইজ এ নন লিনিয়ার বেস টাইপ ম্যাটেরিয়াল, সেহেতু ভি ইজ প্রপোর্শনাল টু আই, এটা কোনোভাবেই মেনটেন করবে না। ভ্যাকুয়াম টিউবসও হবে না, ইলেকট্রোলাইটও হবে না, কার্বন রেজিস্টারও অ্যাপ্লিকেবল না, কারণ কার্বন রেজিস্টারও নন লিনিয়ার বেস রেজিস্টার, এটাও অ্যাপ্লিকেবল নয়। আর্ক ল্যাম্পস, ইটস অলসো নট অ্যাপ্লিকেবল, তাহলে এখানে আনসার হবে নান অফ দিজ। তো কোশ্চেন নাম্বার 9-এর কারেক্ট আনসার হচ্ছে এফ, অর নান অফ দিজ।
10. Which of the following statement is correct regarding resistance? Resistance regarding correct answer কোনটা? Resistance of a conductor is hindrance by which the conductor opposes the flow of current through it. বলছি রেজিস্ট্যান্স একটা কন্ডাক্টরের মানে কি যে যে গুণাবলীর জন্য অ্যাকচুয়ালি কন্ডাক্টরের মধ্যে কারেন্ট প্রবাহে বাধা পায় তাকেই নর্মালি আমরা বলছি যে কন্ডাক্টর রেজিস্ট্যান্স। তো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্য রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর ইজ দ্য হিন্ড্রেন্স বাই হুইচ দ্য কন্ডাক্টর অপোজ দ্য ফ্লো অফ কারেন্ট থ্রু ইট। বাকি যে অপশনগুলি আছে কোনোভাবেই ম্যাচ করে না, বিকজ দ্য রেজিস্ট্যান্স ইজ দ্য ওয়্যার is independent of the temperature of the most of the material, না একদমই হয় না। the resistance of a wire does not depends upon the material, এটাও নয়। তো none of the these তো নয়, তাহলে এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন এ। 11 নাম্বার যে কোশ্চেনটা আমরা দেখছি, ফর এ ফিক্সড সাপ্লাই ভোল্টেজ দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু এ কন্ডাক্টর উইল ইনক্রিজ। একটা কন্ডাক্টরের যখন ভোল্টেজ সাপ্লাই ফিক্সড থাকে তখন কারেন্ট ইনক্রিজ করবে কখন? যখন এরিয়া অফ ক্রস সেকশন ইজ রিডিউসড, না তাহলে রেজিস্ট্যান্সটা বৃদ্ধি পাবে, কোনোভাবেই কারেন্ট ইনক্রিজ করবে না। লেন্থ ইজ রিডিউসড, না সেটাও হ্যাঁ এটা হবে, যেহেতু আমরা জানি যে যদি লেন্থটা রিডিউসড হয় তাহলে রেজিস্ট্যান্সটা কমে যাবে, সেক্ষেত্রে কারেন্ট কন্ডাকশন কিন্তু ইনক্রিজ পাবে। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। Option B is the correct answer. So for a supply voltage, the current flowing through a conductor will increase when length is reduced. Now, question number 12 যেটা বলে পাচ্ছি, the two wires A and B of the same material and the length L and 12 have a radius R and 2R respectively. The ratio of their specific resistance will be। তো আমরা জানি যে স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি অফ এ কন্ডাক্টর মূলত এটা কন্ডাক্টরের সাধারণত ম্যাটেরিয়ালসের উপরে ডিপেন্ড করে, এটা অন্য কোনো প্যারামিটারের উপরে নর্মালি ডিপেন্ড করে না, মানে লেন্থ বা ক্রস সেকশনাল এরিয়ার উপর ডিপেন্ড করে না। তো কোনো একটা নির্দিষ্ট ম্যাটেরিয়ালের রেজিস্টিভিটি ফিক্সড ভ্যালু হয়, এটা কোনোভাবেই ভ্যারিয়েবল হয় না। যদি ম্যাটেরিয়াল নির্দিষ্ট থাকে তাহলে রেজিস্টিভিটিও ফিক্সড। তাহলে এক্ষেত্রে তাদের স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটির কিন্তু রেশিও সেক্ষেত্রে 1:1ই হবে, অন্য কোনো ভ্যালু এটা হবে না। তো এখানে কোশ্চেন নাম্বার 12 এর কারেক্ট আনসার হলো এ। কোশ্চেন নাম্বার 13, the electrical conductivity of material is typically the order of what? একটা ইলেকট্রিক্যাল মেটালসের নর্মালি কন্ডাক্টিভিটি সাধারণত বেশি হয়, সেক্ষেত্রে আমরা জানি যে কন্ডাক্টিভিটি যদি বেশি হয় তাহলে রেজিস্ট্যান্স নর্মালি সাধারণত কম হয়। তাহলে আমরা জানি যে কন্ডাক্টিভিটি যে ম্যাটেরিয়ালের হায়েস্ট সেটাকেই আমরা নর্মালি নেব তার ম্যাটেরিয়াল টাইপ, মানে ইলেকট্রিক্যালের মেটালের নর্মালি রেজিস্টিভিটি। তো এখানে এখানে অপশন এতে নর্মালি দেখছি যে 10⁻⁷ ইজ দ্য হায়েস্ট ভ্যালু, সো দ্য আনসার ইজ 13 is a A. Question number 14, the resistance of copper wire always increase। কোনো একটা কপার ওয়্যারের রেজিস্ট্যান্স ইনক্রিজ পাবে যদি ইফ টেম্পারেচার ইজ রিডিউসড, না, কারণ আমরা জানি যে কপার ইজ এ পিওর মেটাল এবং এটা পজিটিভ টেম্পারেচার কফিসিয়েন্ট এলিমেন্ট। তাহলে কপারের রেজিস্ট্যান্স সাধারণত ইনক্রিজ হবে কখন? যখন ওর টেম্পারেচার ইজ অলসো ইনক্রিজ। তাহলে এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 15-এ বলা হয়েছে এ পিওর মেটাল জেনারেলি হ্যাভ, তো আমি আগের কোশ্চেনটাতেই বলেছি ফর এ পিওর মেটাল অবশ্যই হাই কন্ডাক্টিভিটি হবে, ইজ এ হাই কন্ডাক্টিভিটি অ্যান্ড লার্জ টেম্পারেচার কোফিসিয়েন্ট। তো এক্ষেত্রে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। 16, the temperature coefficient of a resistance of a wire is একটা ভ্যালু দেওয়া হয়েছে, if the resistance of the wire is 8 ohm at 0 degree Celsius then what is the resistance at 100 degree Celsius। তো
এক্ষেত্রে কিন্তু এটা একটা ম্যাথামেটিক্স আছে। আমরা জানি যে কোনো একটা কন্ডাক্টরের নর্মালি দ্য রেজিস্ট্যান্স ভ্যালু কিভাবে চেঞ্জ হয় সেটা কিন্তু একটা নির্দিষ্ট ফর্মুলা আছে। সেই ফর্মুলা ধরে নর্মালি আমাদের এটা সলভ করতে হবে। তো এখানে আমরা জানি যে একটা ফর্মুলা হয় যে আরটি ইকুয়াল টু আর জিরো ওয়ান প্লাস আলফা আলফা টি। তো এখানে আমরা জানি যে আর টি ইজ দ্য ফাইনাল ডেস্টিনেশন অফ রেজিস্ট্যান্স, আর জিরো ইজ দ্য ইনিশিয়াল রেজিস্ট্যান্স, আর আলফা ইজ নর্মালি দ্য রেজিস্ট্যান্স টেম্পারেচার কোফিসিয়েন্ট, যেটা নর্মালি এখানে টেম্পারেচার কোফিসিয়েন্ট ইজ গিভেন, আর টি ইজ দ্য টেম্পারেচার ডিফারেন্স। তাহলে এখানে যদি আমি নর্মালি ভ্যালুগুলো বসিয়ে থাকি তাহলে এখানে দেখতে পাচ্ছি আর নর্মালি আর ইজ ইকুয়াল টু 8 ওহমস, ওয়ান প্লাস 0.008 ইন্টু 8 ইন্টু এখানে টেম্পারেচার ডিফারেন্স করা হয়েছে 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটার যদি ভ্যালু করা হয় তো নর্মালি আমরা যেটা পাবো সেটা হচ্ছে ফাইনালি 8.64, তো এত ওহমস। তো ডেফিনেটলি দ্য আনসার ইজ এ। তো 16 নাম্বার কোশ্চেনের আনসার হবে এ। নাও কোশ্চেন নাম্বার 17 বলা হয়েছে ইফ দ্য লেন্থ অফ এ ওয়্যার অফ এ রেজিস্ট্যান্স আর ইজ ইউনিফর্মলি স্ট্রেচড টু এন টাইমস দ্য অরিজিনাল ভ্যালু, ইটস নিউ রেজিস্ট্যান্স ইজ হোয়াট। তো এক্ষেত্রে সাধারণত আমরা জানি যে কোনো একটা কন্ডাক্টর নর্মালি সিলিন্ড্রিকাল হয়। এক্ষেত্রে কন্ডাক্টরটাকে যদি ইউনিফর্মলি স্ট্রেচ করা হয় মানে আরও এটাকে টেনে যদি লম্বা করে দেওয়া হয়, সাইমালটেনিয়াসলি এটার আমার ডায়ামিটারটাও কিন্তু সাইমালটেনিয়াসলি কিন্তু কমে আসবে। মানে কন্ডাক্টরটি যত সরু হবে, এই কন্ডাক্টরটি যত লম্বা হবে, লম্বা হয়ে যাবে, কিন্তু কন্ডাক্টরটার ডায়ামিটারে কিন্তু কমতে থাকবে, কারণ এর ভলিউমটা যেহেতু একই। তার মানে কি, যদি রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি রিলেটেড টু রো এল বাই এ, তো এখানে এল যদি ইনক্রিজ হয় তাহলে এ ডেফিনেটলি ডিক্রিজ করবে। তার মানে এক্ষেত্রে ইউনিফর্মলি যদি আমি এলটাকে বাড়াই তো ইউনিফর্মলি কিন্তু এও কিন্তু রিডিউস করবে। তো এক্ষেত্রে একটা রিলেশনের প্রুফ আছে, আমি প্রুফটা এখানে দেখালাম না আলাদা করে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো একটা কন্ডাক্টরকে যদি এন টাইমস ইউনিফর্মলি লেন্থে বাড়ানো হয় তাহলে কন্ডাক্টরটি যেহেতু এর ডায়ামিটারটাও কমে আসছে তাহলে এর রেজিস্ট্যান্সে এফেক্ট পড়বে, এবং সেক্ষেত্রে ওর রেজিস্ট্যান্স ভ্যালু কিন্তু বেড়ে যাবে, আগের থেকে অনেক বেড়ে যাবে, যেহেতু এটার লেন্থও বাড়ছে এবং ক্রস সেকশনালও যেহেতু কমে আসছে তাহলে সেক্ষেত্রে ওটা এন স্কোয়ার ইন্টু আর এই রেটে নর্মালি ওর রেজিস্ট্যান্স ভ্যালু ইনক্রিজ করবে। তো সেক্ষেত্রে এটার আনসার হবে সি। সি। তো এটার একটা প্রুফ আছে, আমি প্রুফটা এখানে আর আলাদা করে দেখালাম না, এটা একটু মনে রাখবে যে কোনো একটা কন্ডাক্টরকে যদি এন টাইমস বাড়ানো হয় লেন্থে, সেই একই কন্ডাক্টর কিন্তু তার রেজিস্ট্যান্স ভ্যালু কিন্তু এই হারে কিন্তু বৃদ্ধি পাবে। নাও কোশ্চেন নাম্বার 18 যদি এবারে দেখি তাহলে এখানে বলা হয়েছে কি যে ওহমস ল ইন পয়েন্ট ফর্ম ফিল্ড থিওরি। তো ফিল্ড থিওরি রেসপেক্টে আমি যদি ওহমস লকে ব্যাখ্যা করি তাহলে নর্মালি এখানে আমরা ফিল্ড থিওরির রেসপেক্টে ওহমস লকে সাধারণত জে ইকুয়াল টু সিগমা ই এটার দ্বারা এক্সপ্রেস করতে পারি। এখানে জে বলতে সাধারণত আমরা এখানে ই বলতে নর্মালি আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ড, আর জে ইজ নাথিং বাট দ্য কারেন্ট ডেনসিটি, আর সিগমা এখানে বলতে সাধারণত কন্ডাক্টিভিটি বোঝায়। তো এটা অনেকটা ওই নর্মালি আমার আই ইকুয়াল টু, যেহেতু এটা কারেন্ট ডেন্সিটি আছে, জে ইকুয়াল টু দ্য কারেন্ট ডেন্সিটি, আর এটা ইলেকট্রিক ফিল্ড, তার মানে ইট ইজ দ্য কাইন্ড অফ এ ভি অ্যান্ড ইট ইজ দ্য আর, দ্যাট ইজ দ্য কাইন্ড অফ এ ওহমস ল। তো অনেকখানি মানে অ্যাকচুয়ালি এটা 1/r। তো এটা কিন্তু ফিল্ড থিওরির নর্মালি আমার ওহমস ল এর এক্সপ্রেশন। আচ্ছা, এরপরে কোশ্চেন নাম্বার 19 যেটা বলেছে দ্য স্পেসিফিক রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর ডিপেন্ডস আপন হোয়াট। কোনো একটা কন্ডাক্টরের স্পেসিফিক রেজিস্ট্যান্স নর্মালি কন্ডাক্টরের ডাইমেনশনের উপরে কোনোভাবে ডিপেন্ড করে না, কম্পোজিশন অফ ম্যাটেরিয়ালের উপরে অবশ্যই ডিপেন্ড করে। তাহলে এখানে কোশ্চেন নাম্বার 19 যে আনসারটা যেটা হবে সেটা অবশ্যই হবে বি। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, দ্য কম্পোজিশন অফ কন্ডাক্টর ম্যাটেরিয়াল। তো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। Now question number 20.
হুইচ অফ দ্য ফলোয়িং ম্যাটেরিয়াল পজেস দ্য লিস্ট স্পেসিফিক রেজিস্ট্যান্স, তো কার স্পেসিফিক রেজিস্ট্যান্স নর্মালি সব থেকে কম হবে? তো যে সমস্ত ম্যাটেরিয়াল আমরা জানি যেহেতু যেহেতু আর ইজ প্রপোর্শনাল টু দ্য রো, দ্যাট ইজ দ্য স্পেসিফিক রেজিস্ট্যান্স। তো যার যেহেতু কন্ডাক্টর, তার মানে তার রেজিস্ট্যান্স ভ্যালু নর্মালি কম হয়, সেহেতু তার স্পেসিফিক রেজিস্ট্যান্সও সাধারণত কম হবে। তাহলে এখানে যে ভালো কন্ডাক্টর হবে তারই কিন্তু সব থেকে স্পেসিফিক রেজিস্ট্যান্স কম হবে। তো এক্ষেত্রে আমরা জানি যে সিলভার ইজ দ্য গুড কন্ডাক্টর অর বেস্ট কন্ডাক্টর। তো এক্ষেত্রে সিলভারের স্পেসিফিক রেজিস্ট্যান্স কিন্তু সব থেকে কম হবে। তো কোশ্চেন নাম্বার 20, দ্য আনসার ইজ সি। নাও 21, the insulation of resistance of a cable length 10 কিমি is 1 মেগা ওহম। তার মানে কি একটা দেওয়া হয়েছে যে আর ওয়ান, দ্যাট ইজ দ্য লেন্থ ইজ ইকুয়াল টু 1 মেগা ওহম, আর এক্ষেত্রে লেন্থ দেওয়া হয়েছে 10 কিমি। তো এল ওয়ান দ্যাট ইজ ইকুয়াল টু 10 কিমি। For a length of 100 কিমি same cable, the insulation of resistance will be what? তো এক্ষেত্রে আমি বলে রাখি যে সাধারণত কোনো একটা কেবলের রেজিস্ট্যান্স তার লেন্থের সঙ্গে কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল। এটা কিন্তু কেবল বলছি, আমি কন্ডাক্টর বলছি না, কেবলের মানে কোনো একটা কেবলের যে শীথ রেজিস্ট্যান্স সেটা কিন্তু তার লেন্থের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এই হিসাবে আমি যদি দুটো আলাদা আলাদা রেজিস্ট্যান্স নিয়ে কাজ করি, তার মানে আর ওয়ান বাই আর টু আমি যদি নেই, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু, আমি অবশ্যই লিখতে পারি যে এল টু বাই এল ওয়ান। তাহলে এখান থেকে যদি আমি আর টুর ভ্যালুটাকে বের করে আনি, তাহলে আর টু ইকুয়াল টু সাধারণত আমার দাঁড়াবে আর ওয়ান ইন্টু এল ওয়ান বাই এল টু। তো এখানে যদি আমি ভ্যালুগুলি বসাই, তার মানে 10 কিলোমিটার, মানে সরি 10 মেগা ওহমস, আর 10, সরি এটা 1 মেগা ওহমস ছিল, এটা 1 মেগা ওহমস মানে আমি এখানটাতে সাধারণত 1 × 10⁶ ইন্টু লেন্থ প্রথমটা দেওয়া আছে 10 কিলোমিটার, তার মানে 10 × 10⁻³ বাই সেকেন্ডে আমার লেন্থ আছে 100 কিলোমিটার, তার মানে 10⁻³ তো 10⁻³ cancel out, this one cancel out, তো finally answer is 0.1 into 10⁶, মানে মেগা ওহমস। তো তার মানে the answer is equal to C। তো কোশ্চেন নাম্বার 21 এর আনসার ইজ দ্য সি, ইট ইজ দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 22, the resistance of the filament of a bulb is higher than the cold resistance because the temperature coefficient of the filament, তো নর্মালি দ্য ফিলামেন্টের টেম্পারেচার কোফিসিয়েন্ট হচ্ছে কি সাধারণত পজিটিভ টেম্পারেচার কোফিসিয়েন্ট, মানে কি যে এটার টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এর রেজিস্ট্যান্স ভ্যালুও বাড়তে থাকবে এবং এতে আরও বেশি পরিমাণে আই স্কোয়ার আর লস হবে এবং আমার সাধারণত ফিলামেন্ট বাল্বটি আরও বেশি পরিমাণে এখান থেকে হিট বা লাইট গ্লো করবে, হিট রেডিয়েশনও আরও বেশি হবে, আরও বেশি টেম্পারাইজড হবে এবং এখান থেকে খুব বেশি পরিমাণে লাইট বেরিয়ে আসবে। তো ইট ইজ দ্য পজিটিভ টেম্পারেচার কোফিসিয়েন্ট, তার মানে ইট ইজ দ্য আনসার। কোশ্চেন নাম্বার 22 ইজ দ্য ডি ইজ দ্য কারেক্ট আনসার। নাও 23, the temperature coefficient of resistance of insulator, তো ইনসুলেটরের টেম্পারেচার কোফিসিয়েন্ট সাধারণত আমরা জানি যে ইট ইজ দ্য নেগেটিভ টেম্পারেচার কোফিসিয়েন্ট অ্যান্ড ডেফিনেটলি দ্য ডিপেন্ড অন দ্য টেম্পারেচার। তো ইট ইজ দ্য আনসার ইজ দ্য 23, দ্যাট ইজ দ্য সি, ইট ইজ দ্য নেগেটিভ টেম্পারেচার কোফিসিয়েন্ট অ্যান্ড ডিপেন্ড অন দ্য টেম্পারেচার। নাও 33 এক্ষেত্রে 33 যে কোশ্চেনটা বলেছে সেটা বলছে কি যে হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট ডাজ নট ইউজ দ্য হিটিং এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট। সাধারণত কে হিটিং এফেক্টের উপরে ডিপেন্ড করে না, এর যে সমস্ত ডিভাইসগুলো দেওয়া হয়েছে, ইলেকট্রিক্যাল যে গ্যাজেটসগুলো দেওয়া হয়েছে, তো তার মধ্যে হিটিং এফেক্ট কার মধ্যে সাধারণত কোনো কাজ নেই যার। হিটিং এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট, তো এখানে দেখো ইলেকট্রিক ফার্নেস ডেফিনেটলি কারেন্টের ব্যবহার আছে হিটিং এফেক্টের জন্য, ইলেকট্রিক আয়রনেরও তাই, ইলেকট্রিক ওভেনেরও তাই, গিজারও তাই,
কিন্তু ভ্যাকুয়াম ক্লিনারে নর্মালি সাধারণত আমরা জানি যে কোনো হিটিং এফেক্টের কোনো ব্যাপার হয় না। ভ্যাকুয়াম ক্লিনার ফর ক্লিনিংয়ের জন্য ব্যবহার করা হয়, ডাস্ট পার্টিকেলকে ক্লিন করার জন্য, সেখানে কিন্তু হিটার কিছু ইউজ হয় না। তো এখানে দ্য আনসার ইজ দ্য ডি। নাও 34, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ইকুইভ্যালেন্ট টু ওয়াটস। তো কোনটা ওয়াটের ইকুইভ্যালেন্ট নয়? সাধারণত আমরা জানি যে ওয়াট ইজ ইকুয়াল টু ভি ইন্টু আই। তো সেই হিসাব ধরে বা সেই হিসাবে যদি আমি করি তাহলে এটা অবশ্যই অ্যাম্পিয়ার ইন্টু ভোল্টেজ মানে ভি ইন্টু আই। এটাকেও আমি বলতে পারি যে আই স্কোয়ার আর, না এটা কোনোভাবেই হবে, হ্যাঁ এটা হয়ে যাবে, কারণ এটা আমরা জানি যে ওয়াট ইকুয়াল টু অলসো দ্য আই স্কোয়ার আর, তার মানে এটাও নয়। অ্যাম্পিয়ার বাই ভোল্ট, ডেফিনেটলি এইটাই নয়, কারণ এটাই কোনো ওয়াট ইকুইভ্যালেন্ট নয়। তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু আনসার ইজ সি, দ্যাট ইজ দ্য আনসার ইজ সি। 35-এ যেটা বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং রিলেশন ইজ নট কারেক্ট। তো কোনটা অ্যাকচুয়ালি কারেক্ট নয়? তাহলে পাওয়ার পি ইকুয়াল টু, নর্মালি আমরা জানি যে পাওয়ার ইকুয়াল টু হুইচ ইজ নট কারেক্ট, কোনটা ঠিক নয়। তাহলে ভি বাই আর স্কোয়ার, ডেফিনেটলি এখানে কিন্তু এইটাই হচ্ছে কারেক্ট নয়, কারণ বাকি যেগুলি আছে যে পাওয়ার ইকুয়াল টু ভি ইন্টু আই, ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার, আই ইকুয়াল টু পি বাই আর স্কোয়ার, তো ডেফিনেটলি এটা আমরা জানি এটা অ্যাপ্লিকেবল, কারণ আই স্কোয়ার আর দ্যাট ইজ ইকুয়াল টু পি, সেহেতু রুট ওভার পি বাই আর ইট ইজ অ্যাপ্লিকেবল। এটাও তাই, যেহেতু আমরা জানি যে পাওয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, তো ভি ইকুয়াল টু রুট ওভার পি বাই আর। তো এখানে তাহলে কারেক্ট আনসার ইজ দ্য এ। নাও 43 বলা হয়েছে, when an electric current flow through a conductor, its temperature rises. The because of কোনো একটা কন্ডাক্টরের মধ্যে যখন কারেন্ট ফ্লো হয় তখন টেম্পারেচার বেড়ে যায় কেন? কারণ এখানে যে অপশানগুলো দেওয়া হয়েছে যে মিউচুয়াল কলিশন বিটুইন মেটাল অ্যাটমস, এটা হতে পারে। আরও অপশানগুলো দেখি, মিউচুয়াল কলিশন বিটুইন কন্ডাক্টিং ইলেকট্রনস, collision between conduction electrons and atoms, and rise of conduction electrons from parent atoms। তো এক্ষেত্রে দেখো চারটে অপশনের মধ্যে সাধারণত এই যে অপশন সি is the correct answer, because the collision between conduction electrons and atoms, তার জন্যই সাধারণত দুটো কন্ডাকশন ইলেকট্রনের মধ্যে পরস্পরের মধ্যে ধাক্কাধাক্কি হয়ে এবং এই ইলেকট্রনগুলো অ্যাটমসের সঙ্গেও ধাক্কাধাক্কি হয়ে নর্মালি আমার টেম্পারেচারটাকে বাড়িয়ে দেয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নাও 44, two heaters rated 1000 watt 250 volt each are connected in series across 250 volt 50 hertz AC means the total power drawn from the supply will be। তো এক্ষেত্রে আমার যেটা বার করতে হবে প্রথমেই, যে আমার অ্যাকচুয়ালি এখানে বার করতে হবে যে টোটাল পাওয়ার ড্রন। তো টোটাল পাওয়ার বের করে আনার জন্য আমাকে অ্যাকচুয়ালি এর কারেন্ট কত ড্রন হচ্ছে সেটা আগে বের করতে হবে। তো এক্ষেত্রে আমি যদি প্রথমেই আগে সাধারণত এই দুটোর আমি কারেন্টটাকে যদি আমি রেজিস্ট্যান্সটাকে যদি আমি বের করে নিতে পারি, প্রথমেই যদি আগে দুটো হিটারের আমি রেজিস্ট্যান্সটাকে বের করে নিতে পারি, তাহলে কিন্তু আমি এটা সহজেই বের করতে পারবো। তো রেজিস্ট্যান্স সাধারণত আমরা জানি যে এই যে আমরা হিটার্স ব্যবহার করেছি, তাহলে আমরা জানি যে এখানে দেওয়া আছে পি ইকুয়াল টু, সাধারণত আমরা এখান থেকে বার করতে পারি যে ভি স্কোয়ার বাই আর এই ইকুয়েশন থেকে। তাহলে এখান থেকে আমি আর এর ভ্যালু ইজিলি পেয়ে যেতে পারি, দ্যাট ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি করলে আমি এখান থেকে আর এর ভ্যালু পেয়ে যাব। তাহলে এখান থেকে যদি আমি করি এটা পাবো 125/2 অ্যাকচুয়ালি ইচ রেজিস্ট্যান্স অফ দ্য হিটার। যেহেতু এখানে দুটো হিটার আছে সিরিজে কানেক্টেড, তাহলে অবশ্যই টোটাল রেজিস্ট্যান্স মানে টোটাল আর ইকুয়াল টু 2 × 125/2, তাহলে 2 ক্যান্সেল আউট, তার মানে টোটাল সিরিজ রেজিস্ট্যান্স ইকুয়াল টু 125 ওহমস। এবারে আমি দেখব যে তাহলে আমার কত কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে আমি এখান থেকে সিম্পল কারেন্ট আই ইকুয়াল টু আমি বার করতে পারি, যেহেতু আমার 250 ভোল্টের সঙ্গে লাগানো হয়েছে, তাহলে 250 ভোল্ট বাই টোটাল রেজিস্ট্যান্স দ্যাট ইজ দ্য 125, দ্যাট ইজ দ্য 2 অ্যাম্পিয়ার।
এবার ফাইনালি এখানে বের করতে বলেছে যে টোটাল পাওয়ার ড্রন ফ্রম দ্য সাপ্লাই। তাহলে আমার টোটাল পাওয়ার কত ড্রন হয়েছে, তাহলে আমি সিম্পলি এখানে আম, বের করে দিতে পারি। আমরা জানি যে পাওয়ার ইকুয়াল টু নর্মালি আই স্কোয়ার আর, এই ইকুয়েশন থেকে বের করতে পারি, বা টোটাল পাওয়ার ড্রন আই ইন্টু ভি এখান থেকেও বার করতে পারি। তাহলে এখানে জানি যে আই ইকুয়াল টু 2 আর ভোল্টেজ ইকুয়াল টু 250। তাহলে এখানে সাধারণত আনসার ইজ দ্য 500 ওয়াট। তো এখানে 500 ওয়াট, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তো 45 বলছে কি যে 400 watt bulbs are connected in parallel across 200 volt supply lines if one bulb get fused। তো চারটে 100 ওয়াটের বাল্ব প্যারালালি লাগানো আছে, চারটে 100 ওয়াটের বাল্ব প্যারালালি এইভাবে লাগানো আছে। আহ, চারটে 100 ওয়াটের বাল্ব, তো কোনো একটা বাল্ব যদি ফিউজ হয়েও যায়, এক্ষেত্রে কিন্তু কোনো একটা বাল্ব যদি ফিউজ হয়ে যায়, মানে এই বাল্বটা ধরো ফিউজ হয়ে গেছে, তাহলে কিন্তু বাকি রেস্ট অফ তিনটে বাল্ব কিন্তু জ্বলতেই থাকবে, কোনো এর প্রবলেম হবে না। তার মানে এখানে অপশন বলছে রেস্ট অফ দ্য থ্রি বাল্বস উইল লাইট, তার মানে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নাও 46 কি বলা হয়েছে, 46 বলা হয়েছে যে এ 200 ওয়াট 230 ভোল্ট ল্যাম্প ইজ কানেক্টেড অ্যাক্রস 115 ভোল্ট সাপ্লাই, দ্য ল্যাম্প উইল ড্র পাওয়ার। তো এখানে সাধারণত আমার কত কারেন্ট, এখানে কত যে ল্যাম্প উইল ড্র পাওয়ার ক্যালকুলেশন করার আগে আমাকে আগে ল্যাম্পের কত কারেন্ট ড্র হচ্ছে সেটা আগে এখান থেকে বের করে নিতে হবে। তাহলে ঠিক একই রকমভাবে আগের প্রবলেমের মতো আমি এখান থেকে আগে আগে আমি এখানটার কারেন্টটা বের করে নেব। তাহলে আগে এর যদি আমি বাল্বের রেজিস্ট্যান্সটাকে বার করি, তাহলে আমরা জানি যে ভি স্কোয়ার বাই পি করলে আমি এখান থেকে বাল্বের রেজিস্ট্যান্সটা বের করে নিতে পারবো। তাহলে এখান থেকে যদি আমি করি, তাহলে এটা হবে কত, উম, সাধারণত দাঁড়াবে যেটা 230 হোল স্কোয়ার বাই 200। এক্ষেত্রে আমার কারেন্ট যদি আমাকে বার করতে হয়, তার মানে আই ইকুয়াল টু ভি বাই আর করতে হবে, ভি বাই আর করতে হবে। তাহলে এখানে জানি আমি ভি পেয়েছি কত, 115। বা আমি এখান থেকে সরাসরি পাওয়ারের ইকুয়েশনটাও বের করে দিতে পারি। পাওয়ার ইকুয়াল টু পাওয়ার পাওয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর করলে আমি এখান থেকে ইজিলি পাওয়ার ইকুয়েশন বের করে দিতে পারি। তার মানে তাহলে 115 বাই আর, মানে আর এর ভ্যালু যদি এইটা বসিয়ে দিই এখানে, তার মানে এখানে আর এর ভ্যালু 230 বাই 200 হোল স্কোয়ার যদি আমি বসিয়ে দিই, তার মানে এটা যদি ক্যালকুলেশন করি, তাহলে ফাইনালি আমি যেটা পাবো সেটা হচ্ছে 550 ওয়াট, 50 ওয়াট পাবো। কিন্তু এখানে আনসার কিন্তু 50 ওয়াটের থেকে সাইডলি, এখানে ল্যাম্প, দ্য সাব ল্যাম্প উইল ড্র পাওয়ার স্লাইটলি লেস দ্যান 50 ওয়াট। কারণ এখানে কিন্তু একেবারে 50 ওয়াট পাবে না, কিন্তু যেহেতু এখানে কন্ডাক্টরের কিছু রেজিস্ট্যান্স থাকবে, সেখানেও কিছু পাওয়ার ড্রপ হয়ে যাবে, তার জন্য কিন্তু এখানে একেবারে 50 ওয়াট পাবে না। তো এটা স্লাইটলি 50 ওয়াটের থেকে কম পাওয়া যাবে। দ্যাট ইজ দ্য আনসার ইজ দ্য বি, স্লাইটলি লেস দ্যান 50 ওয়াট। নাও কোশ্চেন নাম্বার 47-এ আমি যদি দেখি, কোশ্চেন নাম্বার 47 এখানে বলা হয়েছে যে টু ইনক্যান্ডেসেন্ট বাল্ব অফ 40 ওয়াটস অ্যান্ড 60 ওয়াট রেটিং আর কানেক্টেড ইন সিরিজ অ্যাক্রস দ্য মেন, দেন দ্য বাল্বস টুগেদার কনজিউম 100 ওয়াট। না, কোনোভাবেই হবে না, কারণ এক্ষেত্রে যেহেতু দুটো বাল্ব রেটেড ভোল্টেজ পাবে না, সেহেতু একেবারে দুটো বাল্ব টোটাল 100 ওয়াট পাওয়ার কনজিউম করবে না। বাল্বস টুগেদার কনজিউম 50 ওয়াট, এটাও নয়, পসিবল নয়। সি বলছে কি 60 ওয়াট বাল্ব গ্লোজ ব্রাইটার, না এটাও পসিবল না, কারণ যেহেতু রেটেড কারেন্ট কিন্তু কোনোভাবে 60 ওয়াট ফুললি পাবে না। 40 ওয়াট বাল্বস গ্লো ব্রাইটার, তো দিস ইজ দ্য কারেক্ট আনসার, কারণ 40 ওয়াটের বাল্ব কিন্তু সাধারণত রেটেড কারেন্ট পাওয়ার জন্য এটাই কিন্তু সব থেকে গ্লো করবে বেশি। তো দিস দ্য ডি ইজ দ্য কারেক্ট আনসার। নাও কোশ্চেন নাম্বার 50 বলছে কি the incandescent bulb rated respectively as P1 and P2 for operation at a specified main voltage connected in series across the main as shown in figure,
then the total power supplied by the mains to the bulbs. তো এখানে সাধারণত দুটো বাল্ব আছে যাদের পাওয়ার রেটিং P1 অ্যান্ড P2 গিভেন। তো P1 অ্যান্ড P2 ইজ এ গিভেন। তাহলে আমাকে বার করতে হবে যে টোটাল পাওয়ার সাপ্লাইড বাই দ্য মেন অফ দ্য টু টু বাল্বস। এই মেন সাপ্লাই থেকে কত পাওয়ার এখানে সাধারণত আমার দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে আমি সাধারণত বাল্ব ওয়ান বা ইচ ইন্ডিভিজুয়াল বাল্বের যদি পাওয়ার বের করে আনি, তাহলে যদি এখানে ভি সাপ্লাই ভোল্টেজ দেওয়া হয়ে থাকে, ভি সাপ্লাই ভোল্টেজ দেওয়া থাকে, তাহলে ইন্ডিভিজুয়াল সাধারণত ল্যাম্পের পাওয়ার যদি আমি বার করে আনি, তার মানে ভি স্কোয়ার বাই P1, এটা হচ্ছে এটার রেজিস্ট্যান্স অফ দিস বাল্ব, মানে ল্যাম্প ওয়ানের রেজিস্ট্যান্স R1, আর আর টুর হবে সাধারণত ভি স্কোয়ার বাই P2। তাহলে টোটাল সিরিজ রেজিস্ট্যান্স আমি বার করতে পারি এখান থেকে ভি স্কোয়ার বাই P1 বাই ভি স্কোয়ার বাই P2, P2, ভি স্কোয়ার বাই P2। তাহলে এখান থেকে আমি এটাকে আরেকটু সিম্পলিফাই করে নিই। সিম্পলিফাই করে নিলে যেটা দাঁড়াবে ভি স্কোয়ার ইন্টু P1 P2 বাই P1 প্লাস P2, P1 প্লাস P2, P1 প্লাস P2। তো ইট ইজ দ্য সিরিজ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে টোটাল পাওয়ার কনজিউমড যদি বার করতে হয়, টোটাল পাওয়ার কনজিউমড মানে অবশ্যই টোটাল পাওয়ার কনজিউম, টোটাল টোটাল পাওয়ার টোটাল পাওয়ার ইকুয়াল টু সাধারণত আমরা জানি যে টোটাল পাওয়ারের ইকুয়েশন সাধারণত আমরা এখানে ওইটাই লাগাবো যে ভি স্কোয়ার ইন্টু আর, ভি স্কোয়ার ইন্টু আর যদি করি, তার মানে এখানে আর এর ভ্যালুটা, এই আর এর ভ্যালু যেটা আমরা এখান থেকে পেয়েছি সেটা যদি এখানটায় বসিয়ে দিই, তাহলে ফাইনালি যে ইকুয়েশনটা পাবো সেটা কিন্তু হবে আমার যেহেতু আর এর ভ্যালু এটা আছে, তার মানে ফাইনালি ইকুয়েশনটা যেটা দাঁড়াবে, এখানে ভিভি ক্যান্সেল আউট হয়ে যাওয়ার পর যেটা থাকবে সেটা হচ্ছে P1 P2 by P1 plus P2, P1 plus P2। তার মানে আনসার এ ইজ দ্য কারেক্ট আনসার। তো এখানে একটু কষ্ট করে সবাইকে এগুলো বুঝে নিতে হবে। আমি প্রত্যেকটা ডেরিভাইভ করে দিচ্ছি, সেহেতু আশা করি বুঝতে অসুবিধা হবে না। এরপরে নিজেরা নিজেদের ফেয়ার খাতায় একটু ভালো করে এগুলি একটু প্র্যাকটিস করে নিও, তাহলে আশা করি সমস্তটাই বোঝা যাবে। একবার না বুঝতে পারলে দুইবার সাধারণত ভিডিওগুলি একটু দেখে নিও, আশা করি বুঝতে পারবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 51-এ বলা হয়েছে কি, এ 100 ওয়াট লাইট বাল্ব বার্নস, আচ্ছা আমি এটা একটু ইরেজ করে দিই কারণ জায়গাটা হিজি হয়ে গেছে। A 100 watt bulb burns on a average 10 hours in a day for a 1 week. The weekly consumption of energy will be ইউনিটস পার সেকেন্ড দেওয়া হয়েছে। তাহলে তো এক্ষেত্রে আমাকে আগে বের করে নিতে হবে যে টোটাল এক সপ্তাহে মানে 7 দিনে কত পাওয়ার কনজাম্পশন হয়েছে। তাহলে টোটাল পাওয়ার কনজিউম ইকুয়াল টু 100 ওয়াট ইন্টু 10 আওয়ার্স ইন এ সিঙ্গেল ডে, আর 7 দিনের জন্য এত, তাহলে এত ওয়াট টোটাল, এত ওয়াট। তো আমাকে ইউনিট যেহেতু বার করতে বলেছে, তার মানে ইউনিট বলতে সাধারণত আমরা জানি যে কত কিলো ওয়াট আওয়ার, কত কিলো ওয়াট আওয়ার্স। তো এক্ষেত্রে আমি যদি এটাকে 1000 দিয়ে যদি এটাকে আমি ডিভিশন করি, 1000 দিয়ে ডিভিশন করি, তার মানে এই টোটাল জিনিসটাকে, এটা টোটাল দাঁড়াচ্ছে 7000 ওয়াট। একে যদি 1000 দিয়ে ডিভিশন করি, তার মানে আমার দাঁড়াবে 7 ইউনিট, 7 ইউনিট, 7 ইউনিট। তার মানে আনসার এ ইজ দ্য কারেক্ট আনসার। তো কোশ্চেন নাম্বার 51, এ ইজ দ্য কারেক্ট আনসার। নাও দ্য লাস্ট ওয়ান 52, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট? কোনটা এটার মধ্যে ঠিক না? তো রেজিস্ট্যান্স ইজ এ প্যাসিভ এলিমেন্ট, ইন্ডাক্টর ইজ এ প্যাসিভ এলিমেন্ট, কারেন্ট সোর্স ইজ এ প্যাসিভ এলিমেন্ট, ভোল্টেজ সোর্স ইজ এ অ্যাক্টিভ এলিমেন্ট। তো প্যাসিভ এলিমেন্ট, অ্যাক্টিভ এলিমেন্ট, এগুলি কি আমি হয়তো আমার প্রথম লেকচারে হয়তো এখনও ব্যাখ্যা করিনি, তাও এখানে যেহেতু কোশ্চেনটা দিয়ে ফেলেছি আমি এটা একটু বলে দিই। যে সমস্ত এলিমেন্ট কোনো একটা সার্কিটের থেকে সিগন্যালকে এনহ্যান্স করে তাদেরকে আমরা বলি অ্যাক্টিভ এলিমেন্ট,
আর যারা কোনোভাবে ভোল্টেজ সোর্সকে এনহ্যান্স করে, মানে কোনো সিগন্যালকে এনহ্যান্স করে না, ম্যাগনিটিউডকে বাড়ায় না, তাদেরকে বলি আমরা সাধারণত প্যাসিভ এলিমেন্ট। তো এখানে বলা হয়েছে যে রেজিস্ট্যান্স ইজ এ প্যাসিভ এলিমেন্ট। রেজিস্ট্যান্স ডেফিনেটলি একটা প্যাসিভ এলিমেন্ট, কারণ রেজিস্ট্যান্স সিগন্যালটাকে কোনোভাবে বাড়ায় বা কমায় না, তার মানে ডেফিনেটলি এ ইজ দ্য কারেক্ট আনসার। ইন্ডাক্টর ইজ এ প্যাসিভ এলিমেন্ট। Current source is a passive element. Current source is actually the active element. Voltage source is the active element. ও যেহেতু এখানে বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনকারেক্ট, মানে কোনটা ঠিক না, তার মানে কারেন্ট সোর্স, দ্যাট ইজ দ্য আনসার সি ইজ দ্য কারেক্ট আনসার, বিকজ দ্য কারেন্ট সোর্স ইজ অ্যাকচুয়ালি দ্য অ্যাক্টিভ এলিমেন্ট। ইট ইজ দ্য অ্যাক্টিভ এলিমেন্ট, কিন্তু এখানে দেওয়া হয়েছে প্যাসিভ এলিমেন্ট। তো আনসার কোশ্চেন নাম্বার 52, সি ইজ দ্য কারেক্ট আনসার। তো মূলত আমি এই পর্বে আমি এই কতগুলি এমসিকিউ নিয়ে আলোচনা করলাম। এই এমসিকিউগুলি সাধারণত বারবার দেখতে থেকো। আহ, একটা ভালো গভর্নমেন্ট প্রিপারেশনের জন্য সবথেকে যেটা বেশি দরকার সেটা হচ্ছে বারবার এমসিকিউ প্র্যাকটিস করা। অবশ্যই আমার থিওরি যে টপিকগুলো দেওয়া হয়েছে সেগুলি মেনলি বুঝতে হবে, কিন্তু তারপরে সেখান থেকে সম্ভাব্য সমস্ত এমসিকিউ কোশ্চেন নিয়ে তাকে বারবার প্র্যাকটিস করতে হবে, যাতে আহ, ওই জায়গা থেকে যে কোনো ধরনের এমসিকিউ আসুক না কেন তুমি যেন খুব সহজেই করে দিতে পারো। এবং অবশ্যই কারেক্ট আনসার হতে হবে, তাহলেই একমাত্র তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে এবং তুমি একদম ঠিক পারফেক্ট আনসারই করবে এবং তোমার অ্যাকুরেসি লেভেল বাড়বে। তো এখানে আমি আমার প্রথম ইলেকট্রিক্যাল বেসিক লেকচার পর্বের যে দুটো থিওরি ক্লাস দিয়েছিলাম তার সম্ভাব্য সমস্ত এমসিকিউ আমি আলোচনা করলাম। এর পরের লেকচারে, এর পরের যে লেকচারগুলি হবে সেখান থেকেও আমি ঠিক একই রকমভাবে এখান থেকে যত রকম এমসিকিউ প্রবাবিলিটি থাকতে পারে আমি কিন্তু পরপর আলোচনা করে দেব। ওকে, থ্যাংক ইউ।